উষা দেবী আর সরলা দেবী রোজ একসাথেই মর্নিং ওয়াকে বেরোতেন, কিন্তু আজকে সরলা দেবী একাই পার্কে পৌঁছালেন। আর যতক্ষণে উষা দেবী পার্কে এলেন ততক্ষণে পার্ক অলরেডি ভর্তি হয়ে গিয়েছিল। সরলা দেবী যোগা করা শুরু করছিল যখন, তখনই উষা দেবী চলে এলেন। কি হয়েছে উষাদি, আজকে পার্কে আসতে এত দেরি করে দিলেন? আমি তো আপনাকে ফোনও করেছিলাম, কিন্তু ফোন তো সুইচ অফ আসছিল। ভাবলাম আপনি শুয়ে আছেন, তাই আমি চলে এলাম। না না, আমি তো তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কিন্তু কি আর বলবো বলো, রোজকার ঝামেলা। আচ্ছা, তার মানে আজকেও বৌমার সাথে কোনো ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছে, তাই তো? হ্যাঁ, ওইটাই। আমি বৌমাকে বললাম যে ছেলে ফেরার সময় তাকে বলতে আমার মোবাইলের চার্জিং কেবলটা একটা নিয়ে আসতে, কিন্তু সবার তো শুধু নিজের ফোনটা নিয়েই মতলব। আমার ফোন যতই পুরনো হোক না কেন, কারোর কোনো মাথা ব্যথা নেই। ছেলে বোর্ড ফোনের স্ক্রিন গার্ড তো নিয়ে এলো, কিন্তু আমার ফোনের চার্জিং কেবলটা আনলো না। রোজ টেপ লাগিয়ে ওই কেবল দিয়েই চার্জ করছিলাম, আজকে সেটাও ছিঁড়ে গেল। এই নিয়েই বৌমার সাথে আজ সকালে একটু ঝামেলা হয়ে গেল। এই দেখো আমার ফোন, কাল থেকে সুইচ অফ হয়ে আছে, তুমি পাবেই বা কি করে? আরে বাবা, এই নিয়ে এত টেনশন করার কিছুই নেই। আমি আমার মোবাইল আর চার্জার নিয়ে এসেছি। সামনের চায়ের দোকানে একটু বসবো, তখন তোমার মোবাইলটা চার্জ করে নিও। এই করে সমস্যার সমাধান হবে না। কিন্তু তুমি বলো, তুমি কি করলে? কাল রাতে ঠিকঠাক খাবার খেয়েছো তো? হ্যাঁ, খাবার তো ঠিক খেয়ে নিয়েছিলাম, কিন্তু ওর সুগারটা একটু বেড়েছিল, তাই কাল রাতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে। ওই নিয়েই বৌমা বলছিল ওর নাকি রাতের ঘুম খারাপ হয়ে গেল। যাই হোক, ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, সুগার এখন কন্ট্রোলে, এখনো আরাম করছে। তাই ভাবলাম আমি একটু পার্ক থেকে ঘুরে আসি। সরলা দেবী আর উষা দেবী যখন নিজেদের সমস্যা নিয়ে একে অপরের সাথে আলোচনা করছিল, সেই সময় মিসেস ব্যানার্জি ওখান থেকে পাস করছিলেন। ওনার চেহারা দেখে মনে হচ্ছিল যে উনি খুব খুশি আছেন আর ওনার জীবনে কোনো সমস্যাই নেই। আর ওই পার্কে অনেক লোকই এরকমই ভাবতেন, আর এইরকম ভাবনা সরলা দেবী আর উষা দেবীরও ছিল। গুড মর্নিং সরলাদি, গুড মর্নিং উষাদি, গুড মর্নিং, গুড মর্নিং। কি ব্যাপার আজকে এরকম শুকনো গুড মর্নিং? কি হয়েছে, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওই নিজেদের মধ্যে একটু কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, আমি গিয়ে জগিং করছি, আপনারাও ওখানে আসুন। এই বলে মিসেস ব্যানার্জি চলে যান। উনি চলে যাওয়ার পর সরলা দেবী আর উষা দেবী নিজেদের মধ্যে কথা বলতে থাকেন, আর সেখানে আরেকজন মহিলাও যোগ দেয়। যাই বলুন না কেন, মিসেস ব্যানার্জিকে দেখলেই মনে হয় যে ওনার জীবনে কোনো টেনশন নেই। আর আমাদের দেখো, সংসারে তো ঝামেলা লেগেই আছে। এই আজকে সকালেই তো জায়ের সাথে ঝামেলা লেগে গেল। আরে কাকিমা, আমার ছেলে একটু বেশি নাম্বার পেয়েছে, সেই জন্য আমার যা বলছে ও এখন ওর ছেলেকে পড়াবে, বাড়ির কোনো কাজ করবে না। সারাদিন ও বাড়ির কাজ করে বলে ওর ছেলে নাকি পড়ে না। আরে ওকে এটা কে বোঝাবে? বাড়ির কাজ তো আমিও করি, তা সত্ত্বেও আমার ছেলে তো ভালোই নাম্বার পেয়েছে। বুঝলেন আন্টি, এসব হচ্ছে বাহানা বাড়ির কাজ না করার। এবার আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমরা দুজন যা আলাদা হয়ে যাব আর শান্তিতে থাকব। হ্যাঁ ঠিকই তো আছে, যখন নিজেদের মধ্যে বনাবনি হচ্ছে না তখন আলাদা হয়ে যাওয়াই ভালো। আমারও মিসেস ব্যানার্জিকে দেখে মনে হয় যে উনি খুব সুখে জীবন কাটাচ্ছেন। আমার মনে হয় না যে ওনার জীবনে সমস্যা বলে কিছু আছে বলে। হ্যাঁ বুঝলি মা, আমাদের এত বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত সমস্যা অশান্তি আমাদের পেছন ছাড়ল না। আমার বৌমা তোমার বয়সী হবে, কিন্তু দেখো সারাদিন আমার সাথে ঝগড়া করে। আর সরলাদিকেই দেখো না, কাল সারা রাত ওর বৌমা ওর সাথে ঝগড়া করে চলেছে। আমরা দুই যা তো শহরে থাকি, আসলে পরিবারে বড়দের থাকাটা খুব দরকার। আমাদের শ্বশুর শাশুড়ি গ্রাম থেকে আসুক বা না আসুক, আমরা তো ঠিক করেছি যে দুই যা আলাদা হয়ে যাব। আচ্ছা কাকিমা, আমি এবার আসছি, ও অফিসে যাবে তো রান্না করতে হবে। আমি বাচ্চাদের ব্রেকফাস্ট দিয়ে স্কুলে দিয়েই সোজা পার্কে এসছি। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাচ্ছি। চলো উষা, সামনে চায়ের দোকানে বসে একটু চাও খেয়ে নেব, আর তোমার ফোনটাও চার্জ হয়ে যাবে। এরপরে ওরা গিয়ে পার্কের সামনে একটি চায়ের দোকানে বসে যায়, আর ঠিক তখনই ভীষণ জোরে বৃষ্টি আসে। আরে খুব জোরে বৃষ্টি পড়ছে তো, একটা অটো নিয়ে নি। একটাই নি, দুজন মিলে একটা অটো করে যাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু অটো পেলে তো হয়। এই বলে ওরা অটো খুঁজেই যাচ্ছিল, কিন্তু পাচ্ছিল না। হঠাৎই একটা গাড়ি এসে দাঁড়ালো। সামনে ড্রাইভার ছিল আর পেছনে বসেছিলেন মিসেস ব্যানার্জি। সরলা দেবী, উষা দেবী, গাড়িতে এসে বসুন, আমি আপনাদের বাড়ি পর্যন্ত ছেড়ে দিচ্ছি। বৃষ্টি তো বেড়েই চলছে, রাস্তায় জল জমে গেলে বাড়িতে যেতে পারবেন না। এসে বসুন তাড়াতাড়ি। কি করবো বলো, বসেই পড়ি।
এখন যা অবস্থা মনে হচ্ছে না অটো পাবো বলে। হ্যাঁ হ্যাঁ, বসেই পড়ি, মনে হচ্ছে না আর কোনো যানবাহন পাবো বলে। এই বলে সরলা দেবী আর উষা দেবী মিসেস ব্যানার্জির গাড়িতে বসে পড়েন। মিসেস ব্যানার্জি সরলা দেবী আর উষা দেবীকে নিজের বাড়িতে চা খাওয়ার জন্য ইনভাইট করে। খুব জোরে বৃষ্টি হওয়ার জন্য রাস্তায় জল জমে গিয়েছিল, তাই সরলা দেবী আর উষা দেবী মিসেস ব্যানার্জির কথা মেনে নেয়। মিসেস ব্যানার্জি ওদেরকে নিজের বাড়িতে নিয়ে যায়। মিসেস ব্যানার্জি খুবই বড়লোক ছিলেন, কিন্তু টাকা মানুষকে সব খুশি দিতে পারে না। কিন্তু এই কথা ওই দিনই প্রমাণিত হয়ে গেল যখন সরলা দেবী আর উষা দেবী মিসেস ব্যানার্জির হাসি মুখের পেছনে দুঃখটা দেখতে পেল। মা, তোমাকে সেই সকাল থেকে আমি ফোন করে যাচ্ছি, তুমি তো ফোনটা রিসিভই করছো না। রোজ তো বেশ রিক্সা করে যাও, তা আজ কেন আমার গাড়িটা নিয়ে গেলে? তুমি জানো না যে আমাকে রোজ টাইমে অফিসে পৌঁছতে হয়, আর উপর থেকে বাবার ঝামেলা আমি একদম সামলাতে পারি না। আরে কত ইম্পর্টেন্ট কাজ থাকে আমার, এসব ফালতু কাজ নিয়ে বসে থাকলে হবে? ধ্যাৎ। মা, আপনি জানেন আপনি মর্নিং ওয়াকে চলে যাওয়ার পর বাবা আমাদের কত জ্বালাতন করেছেন? বাবা চা ফেলে দিয়ে আমার দামি বেডশিটটা নষ্ট করে দিয়েছেন। ডিসগাস্টিং, ভালো লাগে না। সরি বাবা, আমি আর তোমার কার নিয়ে যাব না। আর বৌমা, ওই ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। বৌমা, একটু আসতে বলো, আমার সাথে দুজন গেস্ট এসছে, ওরা কি ভাববে বলো তো? কিন্তু সরলা দেবী আর উষা দেবী ওর বৌমার সমস্ত কথাই শুনে নিয়েছিল। এরপর মিসেস ব্যানার্জি একটা হুইলচেয়ার নিয়ে একটা ছোট ঘরের দিকে যায়, আর সরলা দেবী আর উষা দেবীও ওনার পেছন পেছন যেতে থাকে। ইনি আমার হাজবেন্ড মিস্টার ব্যানার্জি। কিছু বছর আগে একটা অ্যাক্সিডেন্টে ওনার দুটো পা নষ্ট হয়ে যায়। তখন থেকেই উনি আর হাঁটাচলা করতে পারেন না, আর ডাক্তারবাবু বলেছেন বয়সের সাথে সাথে ওনার শরীরও কমজোর হয়ে গেছে, তাই আর হাঁটতে পারবেন না। এ কি উমা, আবার তোমার চোখে জল? তোমার কাছে হাসলেই ভালো লাগে গো। সরি উমা, আমি ব্যালেন্স রাখতে পারিনি আর চায়ের কাপটা বিছানায় পড়ে গেল। কোনো ব্যাপার না। এই দেখো, এরা দুজন আমার বান্ধবী। আমি যেখানে মর্নিং ওয়াকে যাই এরাই আমার সাথে থাকে। ইনি হলেন সরলা দেবী আর ইনি হলেন উষা দেবী। আমি সবার জন্য চা বানিয়ে আনছি, তারপর তোমাকে বাইরে ওয়াকের জন্য নিয়ে যাব। ওই দিন থেকে সরলা দেবী আর উষা দেবী বুঝতে পারেন যে প্রত্যেকটা হাসি মুখের পেছনে দুঃখ লুকিয়ে থাকে। এটাই সত্যি, কিন্তু সব অবস্থাতেই খুশি থাকতে হবে। এই কথা মিসেস ব্যানার্জিকে দেখে সরলা দেবী আর উষা দেবী বুঝতে পেরে যান। ওই দিনই উষা দেবী ফোনের দোকান থেকে একটা নতুন চার্জার আর কেবিল কিনে নিয়ে বাড়িতে যান। অপরদিকে সরলা দেবীও নিজের ছেলে আর বৌমার কাছে কোনো কিছু নিয়ে আশা করা ছেড়ে দিল। উনি নিজেই স্বামীর খেয়াল রাখতে শুরু করলেন যাতে কোনো সমস্যা না হয়, আর এভাবেই সংসারে ছোটখাটো ঝামেলা শেষ হয়ে যায়। সবার জীবনেই কোনো না কোনো সমস্যা থাকেই। যতদিন জীবন থাকবে ততদিন সুখ আর দুঃখ পাশাপাশি চলতে থাকবে। 2 দিন হলো সুলেখার বিয়ে হয়েছে। নতুন শ্বশুরবাড়ি তার বেশ পছন্দ। এই 2 দিন সবাই তার সঙ্গে ভালোবেসে কথা বলেছে, আর সুলেখার বর সুরেশ তো তার প্রেমে পাগল। সুলেখা সুন্দর দিন কাটাচ্ছিল, কিন্তু রাত্রিবেলা সুরেশ বলে, সুলেখা, আজকে 2 দিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, তুমি এখনো রান্নাঘরেই গেলে না। আসলে নতুন বাড়ি তো, তাই সবকিছু বুঝতে একটু সময় লাগছে। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি রান্নাঘরে যাব, রান্না করব। তাড়াতাড়ি নয়, তুমি কালই আমাদের জন্য রান্নাঘরে গিয়ে চাউমিন বানাবে। তোমাকে যেদিন আমরা প্রথম দেখতে গিয়েছিলাম সেদিন আমাদের সবার জন্য যে সুস্বাদু চাউমিনটা বানিয়েছিলে, কালকে ওটাই বানাবে। এই শুনে সুলেখা ভয় পেয়ে মনে মনে ভাবতে লাগলো, আরে কি বলবো ওকে এখন আমি তো রান্না করতেই পারি না। এরপর সুলেখা সেই দিনের কথা ভাবতে লাগলো। আসলে সে তো রান্না করা শেখেইনি, কিন্তু তার মা তাকে বলেছিল, আজ তোকে দেখতে পাত্রপক্ষ আসছে, যদি ওরা রান্নার ব্যাপারে জিজ্ঞাসা করে তো বলবি তুই সব রান্না করতে পারিস। ঠিক আছে মা। এরপর সুলেখা সেজেগুজে পাত্রপক্ষের সামনে বসেছিল, আর সুলেখার মা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে তাদের সামনে রেখে দেয়। ওরে বাবা, এত সব খাবার! হ্যাঁ, এই সব রান্না আমার মেয়ে নিজের হাতে করেছে, খেয়ে দেখুন না। রেস্টুরেন্টে সুস্বাদু চাউমিন খেয়ে সবাই সুলেখার খুব প্রশংসা করল। বাহ, চাউমিনটা তো খুব ভালো হয়েছে, আমার চাউমিনই পছন্দ। হ্যাঁ বাবা, এবার তুই রোজ চাউমিন খেতে পারবি, শুধু বিয়েটা একবার হয়ে যাক। এরপর তাদের বিয়ে হওয়ার পর সুরেশ চাউমিন খাওয়ার জন্য জেদ করতে লাগলো। পরের দিন সুলেখা ঘুম থেকে উঠলে তার বড়জা তাকে বলে, সুলেখা, তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে চাউমিন করে আনো, সুরেশ তো সেই কখন থেকে ওয়েট করছে। সুলেখা, তাড়াতাড়ি চাউমিন বানাও, আমার পেটে ছুঁচোয় দৌড়াচ্ছে। এই শুনে সুলেখা ভীষণ ভয় পেয়ে রান্নাঘরে গিয়ে তার মাকে ফোন করে।
কি হয়েছে মা? সকাল সকাল ফোন করলি, সব ঠিক আছে তো? না মা, খুব সমস্যা হয়েছে। সেদিন তোমার ওই মিথ্যে কথা শুনে ওরা চাউমিন বানাতে বলছে। মিথ্যে না বললে যে তোর বিয়েই হতো না। তুই রান্না করতে জানিস না জানলে ওরা বিয়েই দিত না তোর সঙ্গে। এখন তো আমিই সমস্যায় পড়েছি মা। এখন চাউমিন কিভাবে বানাবো? একদম সহজ মা। প্রথমে চাউমিনটা প্যাকেট থেকে বার করে জলে ফুটিয়ে নে, তারপর সবজিগুলো তেলে ভেজে নে, তারপরে ওই। আর তখনই সেখানে সুলেখার শাশুড়ি চলে আসায় সে ফোনটা কেটে দেয়। বৌমা, চাউমিন বানাচ্ছ? বানাও বানাও, আমার তো জিভে জল চলে এলো। সেদিন তুমি কি ভালো চাউমিন বানিয়েছিলে। থ্যাংক ইউ মা, কিন্তু ওই। কিন্তু কি, তোমার সাহায্য চাই কোনো? না না, সাহায্য করতে হবে না, আমি করে নেব। ঠিক আছে বৌমা, তাড়াতাড়ি বানাও। এই বলে বিমলা সেখান থেকে চলে গেলে সুলেখা তার ফোনের দিকে দেখে তার ফোনের ব্যাটারি শেষ। হে ভগবান, ব্যাটারি শেষ হওয়ার এটাই সময় হলো। মা কি যেন বলল, গরম জলে চাউমিন ফোটাতে হবে। হ্যাঁ, সেটাই করি। ভয় পেয়ে সুলেখা ঘেমে নিয়ে স্নান করে যায়, কিন্তু সে হার মানেনি। প্যাকেট থেকে চাউমিন বার করে গরম জলে দেয়। চাউমিনটা যতক্ষণে ফুটছে আমি সবজি কেটে নিই, গাজর, বিনস আর পেঁয়াজ। এটুকু তো আমি জানি। এই বলে সুলেখা গাজর কাটার জন্য রেডি হয়ে যায়। সে এক হাতে চাকু নেয় আর অন্য হাতে গাজর, কিন্তু গাজর কাটতে গিয়ে গাজর হাত থেকে পিছলিয়ে যায় আর বাসন মাটিতে পড়ে যায়। বাসন পড়ার আওয়াজ শুনে বিমলা আর সাবিত্রী রান্নাঘরে আসে। কি হলো বৌমা, বাসন কিভাবে পড়ে গেল? তুমি ঠিক আছো তো সুলেখা? হ্যাঁ দিদি, ঠিক আছি। আসলে মা, ওই বাসনে হাত লেগে বাসনটা পড়ে গেল। তোমরা গিয়ে বসো, আমি চাউমিন নিয়ে আসছি। এই শুনে বিমলা আর সাবিত্রী চলে যায় আর সুলেখা কষ্ট করে মোটা মোটা করে গাজর কাটতে থাকে। এরপর একইভাবে সে বিনসও কাটে, কিন্তু পেঁয়াজ কাটার সময় সে তো নাজেহাল হয়ে পড়ে, কারণ তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। আর সে কাঁদতে কাঁদতে বলে, এসব কি হচ্ছে আমার সাথে? কি ভালো হতো যদি আমি বিয়ের আগেই রান্নাটা শিখে যেতাম। হে ভগবান, মা আমাকে বাড়ি নিয়ে চলো। কিন্তু এখন কেঁদে লাভই বাকি, বিয়ে তো হয়ে গেছে, আর এখন কাজও করতে হবে। আর এইসব ভাবতে ভাবতে সুলেখা আবার চাউমিন বানাতে শুরু করে। পেঁয়াজ কাটার পর তার খেয়াল পড়ল ফুটন্ত জলে চাউমিনের দিকে। এতক্ষণ সে তো খেয়ালই করেনি যে চাউমিন একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। আরে আরে, এটা কি হলো? এটা তো আর চাউমিন না, পায়েস মনে হচ্ছে। হে ভগবান, আমি কোনো কাজের না, আমার কি হবে? তখনই সুরেশ চিৎকার করে বলে, সুলেখা, আর কতক্ষণ সময় লাগবে? আমাকে তো কাজেও যেতে হবে। আসছে, 5 মিনিট বসো। সুলেখা যেমন তেমন করে বেশি সেদ্ধ হওয়া চাউমিনে ওই সবজিগুলো মিশিয়ে দেয়। আর তেল মশলা ছাড়া নিজের তৈরি করা চাউমিন দেখে সুলেখা নিজেরই বমি পায়। এটা তো দেখতে গোবরের মতো লাগছে। হে ভগবান, আমাকে বাঁচিও। এরপর সুলেখা চাউমিন নিয়ে বাইরে এসে খাবার টেবিলে রেখে দেয়। তার তো হার্টবিট বেড়ে গেছিল। আরে বাহ, কি দারুণ হয়েছে চাউমিনটা, কি দারুণ বানিয়েছো। বাহ বৌমা, দেখতে তো দারুণ হয়েছে, খেতেও নিশ্চয়ই দারুণ হবে। চলুন মা, এবার খাই। তিনজনকে চাউমিন খেতে দেখে সুলেখার হার্টবিট আরো বেড়ে গেল। কেমন হয়েছে চাউমিন? দারুণ, তুমিও খাও। দাঁড়াও, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। এই বলে সুরেশ নিজের হাতে সুলেখাকে চাউমিন খাওয়ালে সুলেখার তো মাথায় ঘুরে যায়। সে চাউমিনটা তার মুখ থেকে ফেলে দিয়ে বলে, থু, এটা তো ভীষণ বাজে। তোমরা কি করে খাচ্ছ? আমাকে ক্ষমা করে দাও, আমি চাউমিন বানাতে পারি না। আসলে আমি কোনো রান্নাই পারি না। মা সেদিন মিথ্যে বলেছিল যাতে আমার বিয়ে হয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও। তিনজনেই হেসে ফেলে। বৌমা, আমরা জানি যে তুমি রান্না করতে পারো না। কি, তোমরা জানো? কিন্তু কিভাবে জানলে? সেদিন তোমার বাপের বাড়ি থেকে ফেরার সময় আমরা একটা রেস্টুরেন্ট থেকে চাউমিন কিনেছিলাম। খাওয়ার পরে আমরা একই রকম টেস্ট পেয়েছিলাম। তখন আমরা জানতে পারলাম যে তুমি রান্না করতে পারো না। তাহলে তুমি আমাকে বিয়ে কেন করলে? বৌমা, রান্না করতে পারাটা দরকারি, কিন্তু সেটা বিয়ের আগেই শিখতে হবে, এটা কে বলল? বিয়ের পরও শেখা যায়। তোমাকে আমাদের খুব পছন্দ ছিল, তাই আমরা বিয়ের জন্য রাজি হয়ে গেছি। তোমরা সবাই কত ভালো, আমি আজকেই রান্না করা শিখবো। ঠিক আছে সুলেখা, আমি তোমাকে শেখাবো। এই বলে সাবিত্রী সুলেখাকে রান্না শেখাতে লাগলো। আর কিছুদিনের মধ্যে সুলেখা রান্নাতে এক্সপার্ট হয়ে গেল। আর সবার ভালোবাসাতে সুলেখা দারুণ চাউমিন বানাতে শিখে গিয়ে হাসি খুশি থাকতে লাগলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু।
আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।